বাংলাদেশের দানা ফসলের মধ্যে অন্যতম হচ্ছে ভুট্টা। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা সময় শুধুমাত্র দানা ফসল বলতেই বোঝা যেত ধান, কিন্তু এখন কালের পরিবর্তনে অনেক দানা ফসলই চাষ করছে কৃষকেরা। তার মধ্যে অন্যতম হচ্ছে ভুট্টা। দক্ষিণ অঞ্চলে ভুট্টার চাষ একসময় না হলে এখন কৃষি অফিসের সহযোগিতায় অনেকেই ভুট্টা চাষ করছে এবং সেখান থেকে ভালো ফলাফল আশা করছে। তো দর্শক বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি দিলীপদার এখানে। সম্মানিত দর্শক, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, নগর বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর আজকে আমরা চলে আসছি ভাগা বেতকাটা দিলীপদার কৃষি প্রজেক্টে। আর তিনি হচ্ছে এই উপজেলা কৃষি অফিসের সহায়তায় তিনি এখানে কিছু বীজ পেয়েছে, সেই বীজগুলো দিয়ে তিনি কৃষি প্রজেক্ট শুরু করেছেন। তো তার এখানে ভুট্টা এবং ধানের চাষ হচ্ছে। তো আমরা দাদার সাথে কথা বলে জানবো যে কিভাবে তিনি কৃষি অফিসের সহায়তা পেলো এই আবাদগুলো করলো, সেই সবকিছু আপনার কাছে জানবো। দাদা ভালো আছেন? ভালো আছেন আপনি? শুরুতে আপনার পরিচয়টা একটু যদি বলতেন। দিলীপ কুমার পাল, বেতকাটা, আচ্ছা আচ্ছা। রামপাল বাগেরহাট। তো উনার বাবা হচ্ছে একজন ডক্টর। তো দাদা, আপনার কেন এই কৃষিতে আসা, মানে চাষবাসে কেন আসলেন? 4 বাজে আসলাম, আগে চাকরি করতাম, চাকরি বাদ দিছি। বাদ দিয়ে এখন বাপের সম্পত্তি আছে, সেই জায়গায় কৃষি কাজ করবো, বাড়ির খাবো ঘুরিয়ে বেড়াবো, কাজ করবো। এই তা এই যে ভুট্টা কি প্রথম চাষ? প্রথম চাষ। কি মনে করতেছেন, মানে আপনি তো কৃষির সাথে যুক্ত, যেহেতু আপনি গাছের গ্রোথ দেখলে বুঝতে পারবেন যে ফলন কেমন আসবে, তো কেমন আশা করতেছেন? গাছ তো যা দেখা যাচ্ছে তো খুব ভালোই দেখা যাচ্ছে। আশা তো করি ভালো ফল পাবো। তো কৃষি অফিসের সহায়তা কিভাবে নিলেন? কৃষি অফিসের সহায়তা নিলাম আপনার, মানে এই জায়গায় যখন ধান ছিল তখন মানুষ ছিল আমাদের এই জায়গার কৃষি অফিসার, বললো ভাইটি ধান ওঠার পরে আমার সাথে যোগাযোগ করি, তোর ভোটটা দিব। তারপরে আইডি কার্ড দিলাম, ছবি দিলাম, দেওয়ার পরে আমার ফল দিল, গেলাম 1 কেজি বীজ দিল আর সার দিল। দেওয়ার পরে বললো যে এইভাবে একটু দূরত্ব করে লাগাও। তারপরে লাগানোর দিন উনি আইছিল, তারপরে তো সেই সিস্টেম করে লাগাইছি, তারপর তো দেখা যাচ্ছে গাছ মোটামুটি ভালো। তো দর্শক বন্ধুরা, আমাদের রামপাল উপজেলা কৃষি গবেষণা ইনস্টিটিউট যে আসলে কাজ করছে তারই কিন্তু জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা। আমাদের এই এলাকাতে অনেক কৃষি অফিস থেকে বীজ পাইছে অনেকেই, নাকি দাদা? তো আপনি এই ভুট্টাটা যখন চাষ করলেন, প্রথম থেকে আমাদেরকে একটু বলেন যে কিভাবে চাষটা করলেন? চাষ করলাম, জমি আগে গাড়ি দিয়ে চাষ করেছি। আচ্ছা, ট্রাক্টর দিয়ে চাষ করেছি। চাষ করার পরে ওই বীজ দিছে, বীজগুলো আপনার 6 ঘন্টা জলের ভিতরে ভিজিয়ে রেখেছি। 6 ঘন্টা? হ্যাঁ, ভিজিয়ে রাখার পরে ওই বীজ সারিবদ্ধ করে সুতো দিয়ে লাগাইছি। লাগানো 4-5 দিন পরে খালি ফুটে উঠেছে। 4-5 দিন পরে? 4-5 দিন পরে খালি ফুটে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি সারিবদ্ধভাবে লাগাইছেন, এই একটা গাছের থেকে আরেকটা গাছের যে দূরত্বটা কতটুকু দিয়েছেন? 9 ইঞ্চি। 9 ইঞ্চি। তারপর লাগানোর কতদিন পরে আপনি সার প্রয়োগ করেন? লাগানোর 1 মাস পরে। 1 মাস পরে কি সার দিয়েছেন? ইউরিয়া। শুধুমাত্র ইউরিয়া দিয়েছেন? আচ্ছা, এখানে কি মাটিতে লবণ আছে নাকি এখন? লবণ হালকা হয়তো থাকতে পারে। আচ্ছা, সে লবণ কাটার জন্য কোনো কিছু ব্যবহার করছেন? দিছি জিপসার দিয়েছেন। আর কি সার দিয়েছেন? আর দিছি ফসফেট দিছি, পটাশ দিছি। আচ্ছা, ওটা দিছি চাষের সাথে। তো আমাদেরকে একটু বলেন তো, আপনার বিঘা প্রতি কেমন দিতে হবে সারের প্রয়োগটা, কেমন ভাবে করতে হবে? সারের প্রয়োগটা আপনার এত নতুন এবছর লাগাইছি, এখন না দিয়ে বলতে পারবো না যে কি লাগবে না লাগবে এতে। তো আপনি ইউরিয়া দিয়েছেন কতটুকু বিঘা প্রতি? এই আপনার ইতে জায়গা আছে তো, আপনার এই 1 কেজি লাগাইছি, ধরেন সর্বোচ্চ হয়তো 4 কাঠা জায়গা আছে। 4 কাঠা জায়গা আছে? 4 কাঠা জায়গায় আমি এইবারে মারিছি হয়তো 15 থেকে 20 কেজির মতো। তো এই আপনার এই যে এই ভুট্টাতে তো পোকামাকড়ের আক্রমণ আছে, সেক্ষেত্রে আপনি কি পরিমাণে আক্রমণ হচ্ছে এখন আপনি সেভাবে কি ব্যবস্থা নিচ্ছেন? এখন আমি ওই ওষুধ কিনে নিয়ে দিচ্ছি। কি ওষুধ দিচ্ছেন? কেরেটি। এটা হচ্ছে গিয়ে পোকামাকড়ের জন্য। সাধারণত কি পোকা আক্রমণ করে? এতে সবচেয়ে বেশি লাগে নেদা পোকা। এর জন্য আর কি মোটামুটি ফলন নষ্ট হয়ে যায়। আপনি কি মনে করতেছেন, আপনার কি আক্রমণ কি ঠেকাতে পারছেন? ঠেকাতে পারছি মোটামুটি এখন ভালো। আচ্ছা। তো আপনি কেমন আশা করছেন, কেমন ফলন আসতে পারে? মানে কেমন আসবে এটা আমি সঠিক বলতে পারবো না, কারণ এবছর নতুন লাগাইছি। আনুমানিক মনে করেন যে? আনুমানিক বা কিভাবে বলবো বলেন, যেহেতু আমার এখনো এই অভিজ্ঞতা। তো আমরা যখন দাদার এখান থেকে আসলে ফসলটা উঠবে তখন আমরা বুঝতে পারবো যে
আসলে কেমন ফলন আসছে। হয় এই যে গাছ হয়েছে হুম। এর ফলাফল মাথা পর্যন্ত গেলেই আমি বুঝতে পারবো যে এই গাছে এই ধরনের ফল হয়েছে আচ্ছা আচ্ছা। বা এর চেয়ে ভালো হলে কেমন হইতো, হুম। এটা বুঝতে পারবে একবার ফসল পাওয়ার পরে। ও আচ্ছা আচ্ছা। তা ভবিষ্যতে আপনার এখানে কিভাবে কি করার ইচ্ছা আছে? ওই সামনে এই যে উঠে যাওয়ার পরে লাগাবো আপনার লাউ, কুমড়া, করলা এইগুলো লাগাবো। আচ্ছা আচ্ছা। টোটাল কতটুকু জমি আছে আপনার এখানে? টোটাল এই আমাদের জমি এই চাষের জন্য আছে 17 কাঠার মতো। 17 কাঠা। হ্যাঁ। তো আপনি সিজনারি মানে 12 মাসে আপনার এখানে ফসল থাকে? 12 মাস ফসল থাকে। মানে ধান, তারপরে একটা হচ্ছে একটা থাকে। ভুট্টা, তারপরে হচ্ছে মানে মোটামুটি চলতে থাকে। হ্যাঁ, চলতে থাকে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার আগামী বছর ভুট্টা কিভাবে করার ইচ্ছা আছে? মানে কি যদি ফলন ভালো হয় ভালো পাইলেই 17 কাঠা দূরেই ভুট্টা দিব। টোটাল এরিয়াটা মিলে? আচ্ছা আচ্ছা। আপনার এখানে এই যে ধান দেখতে পাচ্ছি, কতটুকু জায়গায় ধান লাগাইছেন? ধান লাগাইছি হয়তো 14-15 কাঠা হতে পারে। 14-15 কাঠা। মানে আপনার এই আম, কি ধানটা লাগাইছেন, এটা কি জাতের? 1205। 1205। আচ্ছা আচ্ছা। এই মাটিতে তো এখন লবণ নাই নাকি? নাকি লবণ একটা এলাকারই ধান এটা? না, লবণাক্ত এলাকার ধান যদিও, কিন্তু এটা লবণ আমার বিটে তেমন নাই। আচ্ছা। আর অনেক উঁচু করে দিচ্ছেন তো? এখানে তো আগে নিচু জমি ছিল না? পুকুর ছিল। পুকুর ছিল, তাই এটা হচ্ছে সরকারি ভাবে কি ভরাট হয়েছে না? সরকার। তো সম্মানিত দর্শক, আমাদের রামপাল উপজেলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের চাইনবোর্ড এটা, ওনারা প্রতিনিয়ত এখানে এসে গবেষণা করে, কোথায় কি সমস্যা হচ্ছে, কৃষককে পরামর্শ দেয় কিনা, সেই বিষয়ে একটু দাদার কাছে জানতে চাচ্ছিলাম। ওনা আমার কাছে এসে গাছপালা দেখে, দেখার পরে আমারে বলে যে এটা ওষুধ দাও বা সার দাও। তারা যেভাবে পরিচর্যা করতে বলে আমি সেইভাবে পরিচর্যা করি। মোটামুটি সবসময় এসে তারা খোঁজ হ্যাঁ, তারা খোঁজ খবর নেয়। আমি যেটা না বুঝি তাদের কল দিয়ে এসে আমার বলে দিয়ে যায় যে এটাই করো। তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে কৃষি অফিস অনেক মানে উদ্যোগে সামনের দিকে এগোচ্ছে এবং এলাকাকে মানে কৃষিতে রূপান্তরিত করার একটা পরিকল্পনা তারা করছে। তো দাদা ধন্যবাদ আপনার এই মোটামুটি আশা করতেছি আমরা যে ফলন ভালো আসবে। দাদা ধন্যবাদ, আপনার সময় ধরে ধান লাগাইছেন। এই 2 বছর লাগাইছি ধান। প্রথম ধান বছর ধান থেকে কেমন টাকা আয় করতে পেরেছেন? ধান থেকে তেমন আয় হয় না, কারণ প্রথম বছর লবণ ছিল। তাতে প্রথমবার মনে হয় 14-15 মণ ধান পাইছিলাম এই 17 কাঠা জায়গায়। এবার আশা করতেছেন যে ভুট্টার ফলনটা ভালো হলে এবারে বেশ টাকা- আশা করি যে সামনের সিজনে আপনারা সরিষাটা একবার দেবেন, কেন জানেন? এই সরিষা আপনি এই যে আবাদ করতেছেন না, আপনার এই ধানের যে বীজ, এই সারটা ব্যবহার করতেছেন, এগুলো কিন্তু যতটা থেকে যাচ্ছে, এবং আপনি যদি তারপর পর চাষ করা লাগবে না, কিন্তু আপনি সরিষা যদি দেন, দেওয়ার পরে আপনার চাষ তো করা লাগতেছে না, সরিষা এমনি ছিটিয়ে দিলে হচ্ছে। তারপর হচ্ছে আপনার ওরতে যে হালকা পাতলা সার ব্যবহার করবেন, সেই সার কিছুটা থাকবে। তাছাড়া ওর যে পাতা, তারপরে ফুল, এইগুলো পড়বে না আপনার জমিতে, এগুলো সারের কাজ করবে। দেন হচ্ছে ওইটা পড়ার কারণে আপনার জমিতে কোনো আগাছা জন্ম নেবে না। এজন্য একবার হলেও বছরে সরিষার আবাদটা করবেন। সরিষা কিন্তু খরচ কম, কিন্তু আপনার লাভ থাকে বেশি। সরিষায় খরচ কম। সাধারণত এই অঞ্চলের সব মানুষেরই বাড়িতে একটা, দুইটা, পাঁচটা করে গবাদি পশু আছে, কারণ তাদের ধান এবং জমিতে যে ঘাস জন্মায় তাতেই তাদের গবাদি পশুর খাবার জোটে, যার কারণে প্রত্যেকের বাড়িতে একটা, দুইটা, পাঁচটা করে গবাদি পশু পালন করে। না বেশি না, তো বলা হয় না, এটা না। কুরাস, এইটা হচ্ছে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানের কুরাস না? ফ্রিজিয়ান, এটাও ফ্রিজিয়ান, এটাও ফ্রিজিয়ান। মানে অরিজিনাল তো না, কুরাস ওইটা হচ্ছে অরিজিনাল, ওটা হচ্ছে দেশি। দেশি না? হ্যাঁ। আর এগুলো কুরাস না? কুরাস। দেশির পেটে ইনজেকশন দিছেন? হ্যাঁ, হ্যাঁ, ওই তো ওর বাচ্চা হচ্ছে এই, হুম। আর এর বাচ্চা হচ্ছে ওই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গরুটার বিক্রি করেন না? গরু তো আইডিয়া গরু হলি বিক্রি করে দিই। এমনি বকনা টকনা হলে বিক্রি করেন না? বকনা ভালো হলি বিক্রি করি না, রেখে দিই। তা এই আপনার এই গরুর এইটা শুরু করা কিভাবে বলেন তো? এই গরু আমি বড় 15-16টা গরু থাকতো আমাদের, এখন তো খাবার নেই তাই পুষি না। এখন আছে 5টা, এখন আছে 4টা। 4টে আর কি। হ্যাঁ। তো এদের কি 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 খাওয়ান আপনি? এদের খাওয়াই ভুসি, হুম। সরিষার খোল, হুম। তারপরে আছে ওনার ফিড, হুম। কুটো, হুম। কুড়ো। আচ্ছা আচ্ছা। এসব কিছু মিক্সড করে খান? হুম। প্রতিদিন এদের একটা গরুর পিছনে কত টাকা খরচ আছে আপনার? ওইভাবে তো হিসেব করে খাওয়ানো নেই, বস্তা ধরে নিয়ে আসি, খরচ করতে করতে যা খরচ হয়ে যাবে পর্যন্ত ফিরে আবার আনতে। দুধ হয়? হ্যাঁ। কেমন দুধ হয়? এটা 4-5 কেজি দুধ হয়। এখন কি দহন করেন? না। আচ্ছা, দুধ আচ্ছা। ছড়াই গেছে। দুধ ছাড়া গেছে, এখন আবার গাভিন আছে। আর এ গাভিন, এও গাভিন, ও গাভিন। কেমন মানে যখন আর কি দুধ দিত তখন হচ্ছে কি প্রতিদিন 3টে গরু থেকে কেমন দুধ হতো? 3টে করে বলতে ও নতুন, 2টে থেকে কেমন হতো? দুটো ওইটা দেশি, ওই দেশিতে 1-1.5 কেজি হইতো। আর এই নতুনটা এই বছর কেমন দুধ দিছে? এই এখনো বিয়েই নেই। ও প্রথম আর কি গাভিন হইছে, কিন্তু দেখাচ্ছে তো গায়ের মতো দেখাচ্ছে, বড় গায়ের ওরা মতো। বড় হবে, হুম। সবচেয়ে বড় হবে ও। হ্যাঁ। বডি যে আছে এর পেটে না? না, ওর পেটে। ওর পেটে। তো
তো মোটামুটি 5-6 কেজি দুধ তো বিক্রি করতে পারেন নাকি? না আমরা আমরা দুধ বেচেন না? বিক্রি করি। তো এত দুধ কি করেন? এইগুলো নিজেরা খান? জন্মটা কেউ আসলে করে দিই। ও, যাই হোক ভালো, ঠিক আছে। দর্শক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দিলীপ দার কাছ থেকে আমরা আপনাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।